সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৩০তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। নীলগঞ্জ থেকে ক্যাপ্টেন মুহাম্মদ বাসেতের তার মাকে লেখা তারিখবিহীন চিঠি। আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসার মা, আসসালাম। মা, মেজর সাফদার জামিলের মাধ্যমে পাঠানো আপনার পত্র যথাসময়ে পাইয়াছি। আপনি যে কিশমিশ ও চালগোজা পাঠাইয়াছেন তাহাও পাইয়াছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি। আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নাই। দুষ্ট বাঙালিদের আমরা শায়েস্তা করিয়াছি। অল্প কিছু ইন্ডিয়ার দালাল বিভিন্ন স্থানে উৎপাতের চেষ্টা করে, তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে তারাও কুকুরের মতো লেজ গুটাইয়া পালাইতেছে। সেই দিন আর দূরে নাই যেদিন পূর্ব পাকিস্তান হইতে সমস্ত কুকুরকে আমরা জাহান্নামে পাঠাইব। বর্তমানে আমার পোস্টিং নীলগঞ্জে। আমি মোটামুটিভাবে এই পোস্টিংয়ে ভালো আছি। অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করিয়াছি। ইহাতে আমাদের কিছু লোকক্ষয় হইয়াছে, কিন্তু তাহাদের ক্ষতির পরিমাণ সঙ্গত কারণেই বহুগুণে বেশি। আমাদের প্রচলিত ধারণা বাঙালি সাহসী না। এই ধারণা সঠিক না। গত বৃহস্পতিবার গভীর রাতে মাত্র 2 জনের একটা ক্ষুদ্র দল অতর্কিতে আমাদের ক্যাম্পে ঢুকিয়া পড়ে। তাহাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। তারা সেই কাজ করিতে পারে নাই, তবে আমাদের কিছু ক্ষতি করিয়াছে। আপনি কোনো চিন্তা করিবেন না। পরদিন দুপুরেই রিইনফোর্সমেন্টের ব্যবস্থা হইয়াছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি সাবধান। মা, এখন আপনাকে একটা জরুরি বিষয় বলি। জেনারেল বেগের সঙ্গে আপনার ভালো পরিচয় আছে। আমি যতদূর জানি উনার সঙ্গে আমাদের আত্মীয়তাও আছে। আপনি উনার মাধ্যমে আমাদের কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানকে অনুরোধ করাইবেন যেন আমি দেশে ফিরিয়ে আসিতে পারি। আপনি মনে করিবেন না যে আমি ভীত বলিয়া দেশে ফিরিতে চাইতেছি। আমি মোটেই ভীত নই। দেশে ফিরিতে চাইবার প্রধান কারণ এইখানে আমার স্বাস্থ্য টিকিতেছে না। অতি জঘন্য এই দেশ। শুকনায় থাকে সাপ, পানিতে সাপের চেয়েও ভয়ঙ্কর এক প্রাণী। তার নাম জোক। এই জোকের প্রধান খাদ্য মানুষের রক্ত। রাইফেলের সাহায্যে শত্রুর মোকাবেলা করা সম্ভব, কিন্তু জোকের বা সাপের মোকাবেলা সম্ভব না। মা, আপনি যেভাবে পারেন আমাকে ওয়েস্টার্ন কমান্ডে ট্রান্সফারের ব্যবস্থা নেবেন। আমার বড় চাচি হয়তো এই বিষয়ে আপনাকে সাহায্য করিতে পারেন। বড় চাচিকে আমার সালাম। বোন রেহনুমাকে আমার আদর ও স্নেহ। তাহার বিবাহের দিন কি ধার্য হইয়াছে? মা, আপনি আমার জন্যে দোয়া করুন। কিছুদিন হইল মন এবং শরীর কোনোটাই ভালো যাইতেছে না। ইতি, আপনার আদরের ছোট ছেলে ক্যাপ্টেন মুহাম্মদ বাসেত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, ৮ম খণ্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয়। যতীন্দ্রনাথ মণ্ডল, গ্রাম শশীদ, ডাকঘর মৌসানী, থানা স্বরূপকাঠি, জেলা বরিশাল। ১৭ই বৈশাখ পাকবাহিনী গানবোট নিয়ে ঝালকাঠি দিয়ে কাটাখালী নদী দিয়ে শশীদের হাটে আসে। তারা এসে হাটের পাশে গানবোট রেখে গ্রামের উপর নেমে পড়ে। পাকবাহিনী গ্রামের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রামের নারী পুরুষ প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালাতে চেষ্টা করে। পাকবাহিনী গ্রামে প্রবেশ করে প্রথমে দামি দামি জিনিসপত্র লুটতরাজ করে এবং পরে ৯খানা বাড়ি অগ্নিসংযোগে ধ্বংস করে দেয়। ওই দিন 2 জন লোককে তারা গুলি করে। এদের একজন সঙ্গে সঙ্গে মারা যায় এবং একজন গুরুতর রূপে আহত হয়। ২৬শে বৈশাখ পাকবাহিনী ও রাজাকাররা পুনরায় আমাদের গ্রামে আসে। তারা গানবোট ও স্পিড বোট নিয়ে ছোট খাল দিয়ে গ্রামের ভেতর ঢুকে পড়ে। মতিলাল দেবনাথ ব্যানার্জি ও হীরালাল দেবনাথের কাপড়ের দোকান লুট করে স্পিড বোট বোঝাই করে কাপড় নিয়ে যায়।
এ সময় মতিলাল দেবনাথের কাছ থেকে নগদ 12,000 টাকা নেয় এবং তাকে বেয়োনেট চার্জ করে পরে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এই দিনে আমাদের গ্রামের 18 জন লোককে পাকবাহিনী গুলি করে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এর মধ্যে জিতেন নামে একজনকে পাক বর্বর বাহিনী নারিকেল গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তার পায়ের কাছে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার সারা শরীরে আগুন ধরে গেলে সে ভীষণভাবে চিৎকার করতে থাকে। তখন পাক বর্বর বাহিনী গুলি করে তার মাথার অর্ধেক অংশ উড়িয়ে দেয়। এই ঘটনা তার স্ত্রীর সম্মুখে হয়, কেননা পাক বাহিনী তার স্ত্রীকে ধরে এনে তার সম্মুখে জিতেনকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় ক্ষীরদা সুন্দরী নাম্নী এক বিধবা মেয়েকে পাকবাহিনী সারা শরীর বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এই সময় আরেক মহিলা পাশের জঙ্গলের ভেতর পালিয়েছিল তার ছোট এক ছেলে ও এক মেয়েকে নিয়ে। পাকবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এক গুলিতে ছেলে মেয়ে সহ 3 জনই মারা যায়। ওই দিন আমাদের গ্রামের মোট 4খানা বাড়ি বাদে আর সব বাড়ি অগ্নিসংযোগে ধ্বংস করে দেয়। 5ই জ্যৈষ্ঠ পাকবাহিনী ঝালকাঠি থেকে গানবোট নিয়ে পুনরায় শশীদহাটে আসে এবং হাটের উপর ক্যাম্প স্থাপন করে। ওই দিনই পাকবাহিনী আমাদের গ্রাম থেকে 2 জন লোককে হত্যা করে। তার মধ্যে একজন ছিল স্থানীয় স্কুলের সেক্রেটারি কালীকান্ত মণ্ডল। এই সময় পাকবাহিনী স্কুলের লাইব্রেরি লুট করে এবং ভেঙে চুড়ে সব তছনছ করে দেয় এবং লাইব্রেরির ভেতরে ছাত্রদের দেওয়া রিলিফের গম পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই গমের আগুন নেভাতে গিয়েই সেক্রেটারি সাহেব গুলি খান। পাকবাহিনী এই সময় 10 দিন শশীদহাটে ক্যাম্প করে থাকে। এই সময় তারা ব্যাপক হারে নারী ধর্ষণ করে। আমাদের গ্রামে অনেক মেয়েকে পাকবাহিনী ধর্ষণ করে। পাকবাহিনী রাত্রিতে গ্রামের ভেতর ঢুকে মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে এবং কিছু কিছু মেয়েকে তারা ধরে ক্যাম্পে নিয়ে যায় এবং এক একজনের উপর পরপর কয়েকজন পাক পশু ধর্ষণ করে। এই সময় 11 বৎসরের একটি ছোট মেয়েকে পাকবাহিনী তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং একাধারে তার উপর চলে পাশবিক অত্যাচার। পাকবাহিনী চলে যাবার পর এই মেয়েটিকে উদ্ধার করা হয়। 3 মাস পর্যন্ত এই ছোট মেয়েটি হাঁটতে পারত না। 8 মাসের গর্ভবতী একটি মেয়ের উপর পাকবাহিনী এই সময় অমানুষিক পাশবিক অত্যাচার চালায়, যার দরুন সন্তান প্রসব করার পর সে ও সন্তান মারা যায়। 25শে শ্রাবণ পাকবাহিনী দালালের সহযোগিতায় ঝালকাঠি থেকে গানবোট নিয়ে শঙ্করধবল গ্রামে আসে এবং আসমত আলী ও রোহিণী মিস্ত্রিকে ধরে নিয়ে শশীদ গ্রামে আসে এবং সুনীল সরকার নামে একটি ছেলেকে গুলি করে হত্যা করে। এ সময় খুব বৃষ্টি নেমে পড়ে। পাকবাহিনী তখন রোহিণী কুমার মণ্ডলের ঘরে আশ্রয় নেয় এবং হারমোনিয়াম, ঢোল, তবলা নিয়ে খুব গান বাজনা করে এবং কলা খায়। বৃষ্টি শেষে যাবার সময় গৃহকর্তা রোহিণী কুমার মণ্ডলকে গুলি করে হত্যা করে। যে 2 জন লোককে তারা বন্দি করে আনে তাদের একজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেয় এবং একজনকে শশীদহাটে গুলি করে হত্যা করে। তাকে হত্যা করার আগে খুব মারপিট করে এবং খুব গালাগালি দেয়। যাকে এই সময় ছেড়ে দেয় তাকে বলে দেয়, তোমরা জয় বাংলা বলতে পারবে না, বলবে জয় পাকিস্তান। মুক্তিযুদ্ধ চলাকালে স্বরূপকাঠি থানার অশ্বত্থকাঠি, জিনহার, মাদ্রা, পূর্ব জলাবাড়ি, মৌসানি, জুলুহার, আতা, জামুয়া, জৌসার, গণপতিকাঠি, আরামকাঠি প্রভৃতি গ্রাম জ্বালিয়ে দেয়। এ সময় বহু লোককে তারা নির্মমভাবে হত্যা করে। এ সময় মাদ্রা গ্রাম থেকে 2 জন লোককে কুঠার দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। তাদের অপরাধ ছিল, পাক সৈন্য যখন একটা মেয়েকে ধর্ষণ করার জন্য যায় তখন তারা 2 জন বাধা দেয়। এ সময় তারা বহু মেয়েকে ধর্ষণ করে। একমাত্র স্বরূপকাঠি থানাতেই 1000-এর বেশি মেয়েকে পাকবাহিনী ধর্ষণ করেছে। বিভিন্ন সময় আমাদের থানাতে প্রায় 200-300 লোককে পাকবাহিনী হত্যা করে। স্বাধীনতার পর 8 ঘর কুড়িয়ানা স্কুল ঘরের পেছনে একটা পুকুরের ভেতর থেকে 156টা মাথার খুলি উদ্ধার করা হয়। পাকবাহিনী স্বরূপকাঠি দখল করার পর স্বরূপকাঠি, কুড়িয়ানা, শশীদ, বাউকাঠি, জলাবাড়ি এইসব জায়গায় ক্যাম্প স্থাপন করে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন চালায়। জলাবাড়ি ক্যাম্প অঞ্চলে 33টা গ্রাম শুধু হিন্দু বসতি ছিল। পাকবাহিনী সব গ্রাম একেবারে নিশ্চিহ্ন করে দেয়।
স্বাক্ষর যতীন্দ্রনাথ মণ্ডল। আলেয়া বেগম, গ্রাম বাঘেরিয়া, ডাকঘর সোনাগাজী, জেলা নোয়াখালী। পাকবাহিনী সোনাগাজী ও মতিগঞ্জে শিবির স্থাপন করিয়া স্থানীয় দালাল ও রাজাকারদের সহায়তায় শিবিরের আশেপাশের গ্রামগুলিতে আক্রমণ করিত। হঠাৎ গ্রামে প্রবেশ করিয়া ধন রত্ন লুণ্ঠন করিত এবং অসহায় নারীদের উপর চালাইত নির্মম অত্যাচার। পাকবাহিনীর অত্যাচারের ভয়ে উক্ত এলাকার প্রায় সকল যুবক যুবতীগণ নিজের বাড়ি ছাড়িয়া কেহ ভারতে এবং অন্যেরা সুদূর গ্রামে আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। জুন মাসে পাকবাহিনী সোনাগাজী দখল করিলে আমি আমার স্বামীর বাড়ি ত্যাগ করিয়া সুদূর পল্লীর গ্রামে পলাইয়াছিলাম। আগস্ট মাসে আমি নবজাত সন্তান প্রসব করি। সন্তান প্রসবের 2 মাস পর শরীর অসুস্থ থাকায় পিতার বাড়ি হইতে স্বামীর বাড়ি বাঘেরিয়ায় আশ্রয় নেই। তখন আমার স্বাস্থ্য অত্যন্ত দুর্বল ছিল। আমি তখন নিয়মিত ডাক্তারের ওষুধ ব্যবহার করিতাম। অক্টোবর ও নভেম্বর মাসে পাকবাহিনী, দালাল, রাজাকার, আল বদর ও আল শামসের অত্যাচার খুব বৃদ্ধি পায়। পাকবাহিনী গ্রামে প্রবেশ করার সংবাদ পাইলেই গ্রাম ছাড়িয়া অন্য গ্রামে আত্মগোপন করিতাম। নভেম্বর মাসের 15 তারিখে পাকবাহিনী ও মিলিশিয়া আমার স্বামীর বাড়ি আক্রমণ করে। পাকবাহিনীরা আমাকে ধরিয়া ফেলে এবং হাত হইতে আমার নবজাত সন্তানকে মাটিতে ফেলিয়া দিয়া সেখানেই নির্মমভাবে পশুর মতো অত্যাচার করে। তাহাদের অত্যাচারে আমি জ্ঞান হারাইয়া ফেলি। অনুমান 4-5 জন নরপশু আমার অসুস্থ দেহের উপর পাশবিক অত্যাচার করিয়া আমাকে জ্ঞানহীন অবস্থায় ফেলিয়া চলিয়া যায়। পরে আমার স্বামী ও অন্যান্য আত্মীয় স্বজন স্থানীয় ডাক্তারের সহায়তায় আমার জ্ঞান ফিরাইয়া আনে। স্বাক্ষর আলেয়া বেগম। ডাক্তার আব্দুল লতিফ, গ্রাম ছিরামিসি, থানা বিশ্বনাথ, জেলা সিলেট। 31 অগাস্ট রোজ মঙ্গলবার সময় সকাল 9 ঘটিকার সময় আনুমানিক 15 জন পাক সৈন্য ও সমপরিমাণ রাজাকার ছিরামিসি বাজারে আসে। তাহার পূর্বে ওই বাজারে পাক সৈন্য আর আসে নাই। রাজাকার কমান্ডার স্কুলের শিক্ষক, পোস্ট অফিস ও তহসিল অফিসের কর্মরত লোকজন সকলকে ছিরামিসি হাই স্কুলে যাইবার জন্য আদেশ দিল। সেখানে শান্তি কমিটি গঠন করা হইবে। নিরীহ জনগণ ভয়ে বিদ্যালয়ে উপস্থিত হইল। কয়েক মিনিট আলাপ আলোচনার পর পাকবাহিনী ছিরামিসি এলাকার লোকদের একদিকে এবং সরকারি কর্মচারী ও বাহির হইতে আগত লোকদের অপর পার্শ্বে বসাইল। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে 2 ভাগে 2 জায়গায় নিয়ে যায়। আমি ওই জায়গায় প্রায় 7 বৎসর যাবৎ ডাক্তারি করিতেছি। সরকারি কর্মচারী সহ আমাদের বহিরাগত 26 জনকে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের অফিসে নিয়া শক্ত করিয়া দড়ি দিয়া বাঁধিয়া ফেলে এবং আমাদিগকে পার্শ্ববর্তী থানা জগন্নাথপুর নিয়া ছাড়িয়া দিবে বলিয়া ঘর হইতে বাহির করিয়া নৌকায় লইয়া যায়। অপরদিকে ছিরামিসি গ্রাম ও বাজারের 37 জনকেও বাঁধিয়া অপর গ্রামের দিকে নিয়ে যায়। আমাদের 26 জনকে নৌকাযোগে কচরাকেলি গ্রামে নিয়ে যায়। সেখানে আমাদিগকে পুকুরের পাড়ে কিছু পানির মধ্যে সারিবদ্ধভাবে দাঁড় করায়। ওই সময় আমাদের হাত পেছনের দিকে শক্তভাবে বাঁধা ছিল। 2 দিক হইতে পাকবাহিনী ও রাজাকার গুলি করিতে থাকে। আমি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হইয়া পুকুরের পানিতে ডুব দেই। বহু কষ্টে পুকুরের অপর পাড়ে গাছের আড়ালে আশ্রয় নেই। কিছুক্ষণ সেখানে থাকার পর আমি সেখান হইতে আবার পুকুরের অপর পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ লোকদের পার্শ্বে আসি। সেখানে প্রত্যেককে ভালোভাবে লক্ষ্য করিয়া দেখি সকলেই নরপিশাচদের গুলিতে শাহাদাত বরণ করিয়াছে। অপরদিকে ছিরামিসি এলাকার 37 জনকে মাঠে নিয়া অনুরূপ অবস্থায় গুলি করিয়া হত্যা করিয়াছে। আমি আহত অবস্থায় অপর গ্রামে গিয়া আশ্রয় নেই। সেই দিন যাহারা শহীদ হইয়াছেন তাহাদের নাম নিম্নে দেওয়া হইল: আব্দুল বারিক মেম্বার, আব্দুল লতিফ, সুন্দর মিয়া, তহসিলদার ও তাহার 2 ছেলে, পোস্টমাস্টার ছিরামিসি বাজার, ছিরামিসি হাই স্কুলের প্রধান শিক্ষক, ছিরামিসি প্রাইমারি স্কুল শিক্ষক 1 জন, নজির আহমেদ, এখলাস মিয়া, মজিদুল্লাহ, দবির মিয়া, রুসমতুল্লাহ, তৈয়ব আলী, মোসাদ্দের আলী ও অন্যান্য। 31 অগাস্ট পাকবাহিনী ও তাহাদের অনুচরগণ
৬৩ জন নিরীহ জনসাধারণকে হত্যা করিয়া ক্ষান্ত হয় নাই। ১ সেপ্টেম্বর ছিরামিসি বাজার ও গ্রাম জ্বালাইয়া দেয় ও মা বোনদের উপর পাশবিক নির্যাতন চালায়। স্বাক্ষর আব্দুল লতিফ। মোসাম্মদ চানু ভান, গ্রাম ফুলবাড়িয়া, থানা ব্রাহ্মণবাড়িয়া, জেলা কুমিল্লা। আমি দরিদ্র পিতৃহীন অবিবাহিতা নারী, বিধবা মাতা একমাত্র সংসারের আপন পরিজন। আমার কোনো ভাই বোন নাই। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আরম্ভ হইলে পাকবাহিনী পত্তন ইউনিয়নে শিবির স্থাপন করে। জুন মাসের শেষের দিকে পাক সৈন্য ও রাজাকারদের অত্যাচার ও নৃশংসতা বৃদ্ধি পায়। স্থানীয় রাজাকাররা গ্রামের ও ইউনিয়নের বহু ধনসম্পত্তি লুণ্ঠন করে। জুলাই মাসের ১৭ তারিখ বানু মিয়া, সোনা মিয়া ও চাঁদ মিয়া গভীর রাত্রে আমার নিজ বাড়ি হইতে আমারে ধরিয়া লইয়া পাকবাহিনীর শিবিরে নিয়া যায়। আমাকে দেখিয়া পাকবাহিনীরা আনন্দে নাচিয়া উঠে। আমার ক্রন্দন তাহাদের প্রাণে একটুও মায়ার সঞ্চার করে নাই। রাজাকাররা ধরিয়া নিবার সময় তাহাদের নিকট বহু আকুতি মিনতি ও পায়ে জড়াইয়া পড়িয়াছি। উক্ত রাজাকারদের নিকট আমি যতই ক্রন্দন করিয়াছি, রাজাকারগুলি আমার সহিত তত বেশি অমানুষিক ব্যবহার করিয়াছে। ৫ দিন পাক নরপিশাচরা আমাকে তাহাদের শিবিরে ও বাংকারে আটকাইয়া রাখে ও আমার দুর্বল দেহের উপর অমানসিক অত্যাচার করে ও মুক্তিবাহিনীর সংবাদ জানি কি না জিজ্ঞাসা করে। আমি মুক্তিবাহিনীর সম্বন্ধে জানি না বলিলে আমার উপর ক্রুদ্ধ হইয়া প্রহার করে। এই ৫ দিন তাহারা আমাকে গোসল করিতে পর্যন্ত দেয় নাই। আমাকে ধরিয়া দিবার পরিবর্তে রাজাকারগণ পাক নরপিশাচদের হইতে প্রচুর মদ ও গ্রামে গ্রামে লুণ্ঠন করার অনুমতি পাইয়াছিল। সৈন্যদের অত্যাচারে বহুবার আমি জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। জ্ঞান ফিরিয়া পাইলেও দেখি ও অনুভব করি আমার দুর্বল শরীরে অত্যাচার করিতেছে। সেই কথা ভাবিতে আজও আমার ভয় হয়। আমাকে ১৭ জুলাই রাত্রে রাজাকাররা ধরিয়া নিবার পর ১৮ জুলাই আমার মা কেশবপুর গ্রামে মুক্তিবাহিনীর কমান্ডার নজির আহমেদ সাহেবের নিকট আমাকে পাক শিবিরে ধরিয়া নিবার করুণ সংবাদ বলিলে উক্ত মুক্তিবাহিনীর কমান্ডার ২১ জুলাই গভীর রাত্রে বহু মুক্তিযোদ্ধা নিয়া ফুলবাড়িয়া পাক সৈন্যদের শিবির ও বাংকার আক্রমণ করেন। হঠাৎ আক্রমণে পাক বাহিনী ও রাজাকাররা আত্মসমর্পণ করে। আক্রমণের সময় তাহারা সকলে আমার উপর অত্যাচার করিতেছিল। মুক্তিযোদ্ধা ভাইরা আমাকে সহ ১৪ জন সৈন্য ও ৩ জন রাজাকারকে গ্রেপ্তার করিয়া ভারতের ত্রিপুরা রাজ্যে নিয়ে যান। তাহারা আমার সম্মুখে রাজাকার ও পাক নরপিশাচদের জীবন্ত মাটি চাপা দেন। দেশ স্বাধীন হওয়ার পর আমি ত্রিপুরা রাজ্য হইতে নিজ জন্মভূমি ফুলবাড়িয়া ফিরিয়া আসি। স্বাক্ষর মোসাম্মদ চানু ভান। রাত ১০টা। তুমুল বর্ষণ হচ্ছে। নাইমুল অতীতবাড়ি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তালিবুর রহমান সাহেবের বাড়ির উঠানে। টিনের চালের এক প্রান্ত থেকে প্রবল বেগে বৃষ্টির পানি নেমে আসছে। নাইমুল এই পানিতে গোসল সারছে। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। নাইমুলের শরীর কাঁপছে, কিন্তু গোসল শেষ না করে উঠতে ইচ্ছা করছে না। তালেব সাহেব একটা শুকনা গামছা এবং ধোয়া লুঙ্গি নিয়ে বারান্দায় অপেক্ষা করছেন। তালেব সাহেবের পাশে তার বড় মেয়ে চাপা। চাপা 9-এ পড়ে। চাপার হাতে একটা হারিকেন। চাপার মা আমেনা বেগমও কিছুক্ষণ স্নানের দৃশ্য দেখেছেন। এখন তিনি গেছেন রান্নার আয়োজনে। ঘরে কিছুই নেই। অতি দ্রুত কিছু ব্যবস্থা করতে হবে। ডিমের তরকারি, বেগুন ভাজি, মাসকলাইয়ের ডাল। খোয়ারে মুরগি আছে। মুরগির মাংস করতে পারলে ভালো হতো। সন্ধ্যার পর মুরগি জবেহ করা নিষেধ বলে মুরগি জবেহ করা যাচ্ছে না। যে মানুষটা গোসল করছে সে কোনো সাধারণ মানুষ না, সে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করেছে। স্বাধীন বাংলা বেতার থেকে এরকম খবর পাওয়া গেলেও তালেব সাহেবের পরিবার এই প্রথম চোখের সামনে মুক্তিযোদ্ধা দেখছে। কি সুন্দর চেহারা, দেখেই মনে হয় বড় ঘরের সন্তান। পথে পথে ঘুরছে। তালেব সাহেব বললেন, আপনার সাবান লাগবে? ঘরে সাবান আছে। নাইমুল বলল, সাবান লাগবে না। বৃষ্টির পানি ঠান্ডা না? বেশ ঠান্ডা।
তাহলে বেশিক্ষণ থাকবেন না, উঠে পড়েন। আরেকটু থাকি। তালেব সাহেব বললেন, আপনার জন্য একটু চা করতে বলবো? ঘরে চায়ের ব্যবস্থা আছে, গুড়ের চা। রান্না হতে সামান্য বিলম্ব হবে। গোসল সেরে চা খান, ভালো লাগবে। চা দিতে বলুন। চাপা দৌড়ে তার মাকে চায়ের কথা বলতে গেল। সে একটা মুহূর্তের জন্যেও মানুষটাকে চোখের আড়াল করতে চাচ্ছে না। তাদের বাড়িতে একজন মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে উঠে এসেছে। অবিশ্বাস্য ব্যাপার। মানুষটার প্রতিটা কথা সে খুব মন দিয়ে শুনতে চায়। তালেব মাস্টার বললেন, কিছু মনে করবেন না, আপনার দলের আর লোকজন কোথায়? আমার দলে আর লোক নেই, আমি একাই একটা দল করেছি। দলের নাম বললে আপনি হয়তো চিনবেন। আমার দলের নাম হাসুইন্নার দল, ইংরেজিতে হাসুইন্না গ্রুপ। তালেব মাস্টার চমকে মেয়ের দিকে তাকালেন। হাসুইন্নার দলের অসীম সাহসী কর্মকাণ্ডের খবর এই অঞ্চলের সবাই জানে। এই মানুষটা হাসুইন্না? নাইমুল বলল, নামটা ভালো হয়েছে না? হাসুন অর্থ ঝাড়ু। হাসুইন্নার দল ঝাড়ু মেরে দেশ থেকে মিলিটারি তাড়াবে। চাপা হেসে ফেলল। মানুষটার কথা তার এত মজা লাগছে, সে চট করে হাসি থামিয়েও ফেলল। হাসুইন্নার দলের হাসুইন্না অবাক হয়ে এখন তাকে দেখছে। তার খুব লজ্জা লাগছে। সে চা আনতে রান্নাঘরে চলে গেল। গোসল যে করছে এই মানুষটাই বিখ্যাত হাসুইন্না, এই খবর মাকে দিতে হবে। চাপার হাসি শুনে কিছুক্ষণের জন্যে নাইমুল বিভ্রান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল মরিয়ম হাসছে। হারিকেন হাতে মেয়েটির সঙ্গে মরিয়মের কোনো মিল নেই, কিন্তু দুজনের হাসির শব্দ এত কাছাকাছি। আমেনা বেগম রান্না প্রায় সেরে ফেলেছেন। মাসকলাইয়ের ডালটা শুধু বাকি। ডাল সিদ্ধ হতে সময় লাগছে। স্বামী এবং কন্যার মতো তারও ইচ্ছা করছে অদ্ভুত মানুষটার আশেপাশে থাকতে। সেটা সম্ভব হচ্ছে না। রান্নাঘর ছেড়ে যাওয়া যাবে না, ডাল ধরে যাবে। আয়োজন সামান্য, এর মধ্যে একটা যদি নষ্ট হয় বেচারা খাবে কিভাবে? এরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আরাম করে একবেলা হয়তো খেতেই পারে না। নাইমুল আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। তার এবং মাস্টার সাহেবের হাতে সিগারেট। মাস্টার সাহেব সিগারেট খান না। আজ একটা বিশেষ রাত। এই রাত বারবার ঘুরে ফিরে আসবে না। রাতটা স্মরণীয় করে রাখার জন্যেই একটা সিগারেট খাওয়া দরকার। তালেব মাস্টার বললেন, চা খেতে খেতে গল্প করেন, আপনার কথা শুনি। নাইমুল বলল, কি গল্প করব? যুদ্ধের গল্প করেন, কিভাবে যুদ্ধ করেন এই সব। যুদ্ধের গল্প করতে ভালো লাগে না, অন্য গল্প করি। চাপা খুবই আগ্রহ নিয়ে বলল, জি জি করেন। নাইমুল মজার কোনো গল্প মনে করার চেষ্টা করছে। গল্প মনে পড়ছে না। মজার কোনো গল্প শুনে যদি মেয়েটা হেসে দিত, তাহলে মরিয়মের হাসি আরেকবার শোনা যেত। নাইমুল চাপার দিকে তাকিয়ে গল্প শুরু করল। শোনো চাপা, একবার এক জীববিজ্ঞানী সুন্দর একটা গবেষণা করলেন। তিনি করলেন কি, বড় একটা অ্যাকুয়ারিয়ামে দু ধরনের মাছ রাখলেন। এক ধরনের মাছ বড় বড়, আরেক ধরনের মাছ ছোট। ছোট মাছগুলি বড় মাছের খাদ্য। তিনি করলেন কি, অ্যাকুয়ারিয়ামের মাঝামাঝি কাচের একটা পার্টিশন দিয়ে দিলেন। এখন কি হলো শোনো। বড় মাছগুলি ছোট মাছ দেখে খাবার জন্যে হাঁ করে ছুটে আসে, এসেই একসময় কাচের দেয়ালে ধাক্কা খায়। ছোট মাছ তারা আর খেতে পারে না। দিনের পর দিন এরকম চলল। তারপর তারা একসময় বুঝল কোনো এক বিচিত্র কারণে ছোট মাছগুলিকে খাওয়া সম্ভব হচ্ছে না। তারা ছোট মাছ খাবার চেষ্টা বন্ধ করে দিল। আর তখনই বিজ্ঞানী ভদ্রলোক কাচের পার্টিশন তুলে দিলেন। দু ধরনের মাছই একসঙ্গে মিশে গেল। কিন্তু বড় মাছগুলি ছোট মাছ খায় না। মুখের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা খাচ্ছে না, খাবার চেষ্টাও করছে না। চাপা বলল, হো আল্লাহ, সত্যি? হ্যাঁ সত্যি।
অ্যাকোয়ারিয়াম থেকে কাচের পার্টিশন উঠে গেছে, কিন্তু সেই পার্টিশন চলে গেছে বড় মাছগুলির মাথায়। চাপা বলল, মাছের মাথায় কাচের পার্টিশন কিভাবে যাবে? নাইমুলের কাছে অদ্ভুত লাগছে, কারণ মরিয়মও চাপার মতোই একই প্রশ্ন করেছিল, কাচের পার্টিশন মাছের মাথায় কিভাবে যাবে। মেয়েটা শুধু যে মরিয়মের মতো হাসছে তা না, তার চিন্তা ভাবনাও মরিয়মের মতো। আমেনা বেগম দরজার ওপাশ থেকে বললেন, খাওয়া কি এখন দিব? নাইমুল বলল, দিন, খুবই ক্ষুধার্ত। তালেব মাস্টার বললেন, আপনি খাওয়া দাওয়া করে আরামে ঘুমান, বিছানা করে দিতেছি। আপনার ভয়ের কিছু নাই, আমি ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো, পাহারায় থাকবো। চাপা বলল, আমিও জেগে থাকবো। নাইমুল বলল, কারো জেগে থাকতে হবে না, আমি আরামেই ঘুমাবো, আমার ভয় ডর একেবারেই নেই। নাইমুল খেতে বসেছে, তালেব মাস্টারের পরিবার তাকে ঘিরে আছে। আমেনা বেগমের মন খারাপ লাগছে, ছেলেটা কি আগ্রহ করেই না খাচ্ছে, একটু ভালো আয়োজন যদি করা যেত। নাইমুল তালেব মাস্টারের দিকে তাকিয়ে বলল, চন্দ্রপুর এখান থেকে কত দূর? দূর আছে। আপনি চন্দ্রপুর যাবেন? চন্দ্রপুর কার কাছে যাবেন? নাইমুল জবাব দিল না। চন্দ্রপুর কার কাছে সে যাবে এই তথ্য প্রকাশ করার কিছু না। ভাত দ্রুত শেষ হয়ে আসছে, আমেনা বেগমের বুক ধরফর করছে। ভাতে টান পড়বে না তো?